সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুল হক বিপুল আপনাদের সঙ্গে আছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা নিয়মিত টক শো করছি সমসাময়িক বিষয় নিয়ে, বাংলাদেশের নানা ঘটনাবলী নিয়ে, রাজনীতি কিংবা অর্থনীতি, সামাজিক অবস্থা সব কিছু নিয়ে। সরি, আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। আর প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি বলতে পারেন, টক অফ দ্য ওয়ার্ল্ড বাঙালিদের মধ্যে, বাংলা ভাষাভাষীদের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা চলছে। কেন সেই অস্থিরতা? এর নেপথ্যে কারা কি করছেন? কেন সেনাবাহিনীকে কি ডেস্ট্রয় করার চেষ্টা চলছে? এইসব নানা বিষয় নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আছে। সেই কৌতূহলের বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা আজকে কিছু আলোচনা এখানে করতে চাই। একই সঙ্গে আমরা আগামী নির্বাচন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের স্টুডিওতে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। আপনাকে স্বাগতম দেশবার্তা টক শো অনুষ্ঠানে। দেশবার্তা টক শোতে আপনি প্রথমবারের মতো আসলেন এবং আমরা সত্যি আনন্দিত আপনাকে পেয়ে। বাংলাদেশের রাজনীতিতে নানা রকম একটা ঘটনার পিছনে আরেকটা ঘটনা শুধু ঘটে যাচ্ছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 26 জন কর্মকর্তা, সেনা কর্মকর্তা, সাবেক বর্তমান মিলিয়ে 26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যেটিকে নিয়ে আসলে এখন এক ধরনের অস্বস্তি বিরাজ করছে, অসন্তোষ বিরাজ করছে ক্যান্টনমেন্টগুলোতে। শুধু ঢাকা ক্যান্টনমেন্ট না, সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে নানা কৌতূহল আছে, কি হতে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ছোট করে যদি আমরা একটু আপনার কাছে শুনতে পারি। ধন্যবাদ আপনাকে বিপুল ভাই, ধন্যবাদ আপনার এই দেশবার্তা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার এই নতুন অনুষ্ঠানের জন্য সবাইকে স্বাগত জানাই। সবাই প্রতি শ্রদ্ধা, সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, যে এখানে থাকেন সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকবেন। দেখেন, সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী নিয়ে কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে সশস্ত্র বাহিনী কারা। সশস্ত্র অর্থাৎ তারা অস্ত্রের বাহিনী। কেন গঠন করা হয়, কি কারণে গঠন করা হয়? দেখেন, একটি রাষ্ট্রের তিনটি মৌলিক জিনিস দরকার পড়ে: একটি ভূখণ্ড, একটি জনগণ, একটি সার্বভৌমত্ব। এই তিনটি ছাড়া কিন্তু রাষ্ট্র হয় না। কিন্তু তিনটি গঠন করে কে? এটা জনগণ গঠন করে না, রাষ্ট্র কিন্তু জনগণ গঠন করে না। রাষ্ট্র কিন্তু কোনো আইন দ্বারা হয় না, রাষ্ট্র কোনো সংবিধান দ্বারা হয় না। রাষ্ট্রটা গঠন করার দায়িত্ব হলো সশস্ত্র বাহিনীর। একটা দেশের মিলিটারি ফোর্স যে কোনো একটা গোষ্ঠীর জনসংখ্যা বা এলাকার ভৌগোলিকের কোনো একটি সামরিক শক্তি, সশস্ত্র শক্তি একটি ভূখণ্ডকে যখন রাষ্ট্র ঘোষণা করে, ওই রাষ্ট্রের ভিতরে কারা থাকবে না থাকবে জনগণকে নির্ধারণ করে দেয় ওই সশস্ত্র গোষ্ঠী। ওই সশস্ত্র গোষ্ঠী বলবে এইটা হলো বাংলাদেশ, এটা আফগানিস্তান, এটা মালয়েশিয়া, এটাকে প্রোটেকশন দেয় সে। এবং সেখানে জনগণ কে থাকবে না থাকবে এটা সশস্ত্র বাহিনী ডিসাইড করে। আর আজকে আপনি বাংলাদেশে এই সশস্ত্র বাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। কেন? তার মানে কি আপনি চাচ্ছেন বাংলাদেশে একটি সশস্ত্র বাহিনী না থাকুক? সশস্ত্র বাহিনী এমন একটা জিনিস যেটা কোনো শূন্যতা হয় না, শুধু থাকতে পারে না। সশস্ত্র বাহিনী হলো বন্ডেজ অব দি প্যারামিটার। একটা রাষ্ট্রের প্যারামিটার ঠিক রাখার জন্য, তার খরচ ঠিক রাখার জন্য যেটা সবচেয়ে বেশি আবশ্যক, সেটা সশস্ত্র বাহিনী। যদি সশস্ত্র বাহিনী না থাকে, দেশের খরচ থাকবে না। পাবচট্টগ্রাম আলাদা হয়ে যাবে, নীলফামারী আলাদা হয়ে যাবে, সিলেট আলাদা হয়ে যাবে, খুলনা আলাদা হয়ে যাবে। কারণ সবাই তখন সব জায়গায় জায়গায় সশস্ত্র বাহিনী গড়ে তুলবে। একদম। কাজে একটা রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখার জন্য, সে ছোট হোক বড় হোক, সেটা ব্রুনাই হোক, মালদ্বীপ হোক, বাংলাদেশ হোক, তার ভৌগোলিক অখণ্ডতা যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা বাংলাদেশ, এইটাকে রাখার, অক্ষুণ্ণ রাখার, অক্ষত রাখার দায়িত্ব, একমাত্র দায়িত্ব সশস্ত্র বাহিনী, সরকারের না। রাজনৈতিক সরকার আসবে যাবে, তারা তো ভূখণ্ড রক্ষা করতে পারবে না। এই দেশে রাজনীতি কি হবে, জনগণ কিভাবে থাকবে, কোন ধরনের জনগণ থাকবে, এইটাও নির্ধারণ করে সশস্ত্র বাহিনী। আর এই শূন্যতা সৃষ্টি হলে পাশের যে সশস্ত্র বাহিনীগুলো আছে,
নিম্নচাপের মতো সেগুলো এসে ধেয়ে খেয়ে ফেলবে। অতীতে আমরা দেখেছি সেই গ্রিস থেকে আলেকজান্ডার চলে আসছে ভারত জয় করতে। কেন? কারণ ভারতে তখন অন্তর্কলহ চলছে। আমরা দেখেছি যখন হিন্দু রাজারা অন্তর্কলহ দ্বন্দ্ব ছিল তখন মোগলরা চলে আসছে, মাহমুদ গজনবী মাহমুদ চলে আসছে, ইরান থেকে চলে আসছে, তুরান থেকে চলে আসছে। কেন? যেহেতু এই দেশে কোনো সংঘবদ্ধ রাষ্ট্র ছিল না, তাদের মধ্যে আত্মকলহ ছিল, কোনো শক্তিশালী সামরিক বাহিনী ছিল না, যার ফলে ভারত অনেক প্রায় সময় বিদেশি দ্বারা আক্রান্ত হয়েছে, বিদেশিদের দ্বারা মানে শাসিত হয়েছে। ইংরেজরা শাসন করে গেছে ইংল্যান্ড থেকে এসে, বিকজ তখন হিন্দু মুসলমান বা নবাবদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কোনো শক্তিশালী সামরিক বাহিনী ছিল না। আজকে এই বাংলাদেশে এমনি ছোট দেশ, এই দেশের সাথে যারা অন্যান্য দেশে আছে তাদেরও স্বার্থ আছে। মনে করেন একটা লোক গাইবান্ধার থেকে কুষ্টিয়া যেতে ভিতর দিয়ে যাইতে লাগে মাত্র 135 কিলোমিটার, গাইবান্ধার থেকে কুষ্টিয়া যাইতে লাগবে 5 ঘন্টা। হোয়ারেজ গাইবান্ধার শীত বর্ডারের পূর্ব পাশ থেকে কুষ্টিয়ার পশ্চিম পাশ পর্যন্ত যাইতে তার লাগে 20 ঘন্টা। কারণ তাকে সেই কুচবিহার ঘুরে যেতে হয়। তো ও তো চাইবে আমি নিয়ে দখল করে নিই, আমি কেন এই কুচবিহার ঘুরে আসবো? তাহলে আমি গাইবান্ধার এই পাশ থেকে ওই বঙ্গবন্ধু নদীর পার থেকে আমি সোজা সাইকেল চালায় চলে যাবো কুষ্টিয়ার ওই পাশে মালদহ। মালদহ আর কুষ্টিয়ার এই পাশে দূরত্ব কতটুকু? মাত্র কয়েক কিলোমিটার। তাহলে ওরা কি চাইবে? ওরা কি চাইবে যে এখানে একটা সার্বভৌম দেশ থাকো, অখণ্ড থাকো? আপনি নোয়াখালী চিন্তা করলে হবে না, একদম। আপনি ঢাকা বসে চিন্তা করলে হবে না। এখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে পারবেন, কিন্তু জগন্নাথ হল যে আছে এটার নাম পরিবর্তন করতে পারবেন? কোন রাষ্ট্র পারবে? কোন সরকার পারবে? কেন? এটার মধ্যে কতগুলো রাজনৈতিক কজ রয়ে গেছে। কাজে আজকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আপনি বিচার করবেন, সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠান, এখানে কোনো অফিসার কোনো কর্মকর্তা ব্যক্তিগত কোনো অপরাধ করে নাই, একেবারেই না। সে প্রাতিষ্ঠানিক নির্দেশ পালন করেছে। এখন যদি সে প্রাতিষ্ঠানিক নির্দেশ পালন করতে গিয়ে যদি সে ক্ষমতা অপব্যবহার করে, তার জন্য তার প্রতিষ্ঠান তো আছে। যদি সে ক্ষমতা অপব্যবহার করে থাকে, যদি সে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়ে থাকে, যদি সে তার ক্ষমতার বাইরে গিয়ে বা কোন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য করে থাকে, সেটার জন্য বিচার করার জন্য তার তো প্রাতিষ্ঠানিক আইনই আছে। একটা উকিল যদি অপরাধ করে তাকে মামলা করবেন, তারিখে আগে সমর্থ করবেন? তাহলে আপনি একজন বেসামরিক কর্মকর্তা, একজন সচিব যদি অপরাধ করে তাকে কি আদালতে নিয়ে যাবেন না আগে তাকে প্রশাসনিক বিচার করবে? কাজে সশস্ত্র বাহিনীর বিচার করেন, আমি তো বিচারের বিরুদ্ধে না, কিন্তু সেটা হইতে হবে বৈধ সরকারে, বৈধ প্রতিষ্ঠান অধীনে, বৈধ বিচার ব্যবস্থায়। আমি আপনাকে আগেও বলেছি, গত অনুষ্ঠানে আপনাকে অন্য অনুষ্ঠানে বলেছি যে এখানে আমার সংবিধান কি বলে। সংবিধানে সরকার শপথ নিয়েছে, সরকার সংবিধানের বাইরে কেমন যাবে? এই অফিসারদের বিরুদ্ধে যে চার্জশিট দখল করা হলো, তাদের বিরুদ্ধে মামলা করার আগে আমি তো জানতে চাইবো প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি কি পারমিশন দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হোক? আর যদি নিয়ে থাকেন তাহলে আপনি কি ব্রিচ অফ ট্রাস্ট করেন নাই? আপনার বিরুদ্ধে আগামী দিনে কি ব্রিচ অফ ট্রাস্ট আসবে না? সরকারি কর্মকর্তারা কি আপনার অধীনে চাকরি করতে রাজি হবে? কারণ আপনি তাদেরকে পরিশ্রম দিতে পারতেছেন না, তাহলে আপনি আগামী দিনে আপনার অধীনে তারা চাকরি কেন করবে? কাজে এই যে ব্রিচ অফ ট্রাস্ট আপনি করলেন, আবার আপনি নিজে সুপ্রিম কমান্ডার। আমার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলো সংবিধান এই সুপ্রিম কমান্ডার, কিন্তু পাওয়ার ডেলিগেটেড টু দি প্রাইম মিনিস্টার এন্ড দ্য চিফ অ্যাডভাইজার। কাজে আপনি সুপ্রিম কমান্ডার হয়ে আপনি অধীনস্থ লোকরা সঠিকভাবে কাজ করে নাই, এরকম অসন্তুষ্টি কি আপনি কখনো দেখিয়েছেন? আপনি কি কখনো জাতির সামনে বলেছেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আপনার সন্তুষ্ট অনুযায়ী কাজ করতেছে না? আপনি কি কখনো বলেছেন রাষ্ট্রের কাছে যে কতিপয় ব্যক্তিও তো বলেন নাই, কতিপয় ব্যক্তিও আমার শাসন মানতেছে না? তাহলে গত 1 বছরে এই সশস্ত্র বাহিনী আপনার অধীনে সন্তুষ্ট অনুযায়ী কাজ করে আসতেছে,
তাদের বিরুদ্ধে আপনি 1 বছরের মাথায় এসে আপনি কেন মামলা করতে বলেন? আপনি সেদিন 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন সরাবরণ করলেন, তখন তাদেরকে আপনি সেনাবাহিনীতে ফেরত দিলেন কেন? রাইট। তাকে ব্যাক করলেন কেন? তাকে ওই দায়িত্ব থেকে দিলেন না কেন? আপনি ডিজিএফআই যদি 5টা চিফ খারাপ করে থাকে, তাহলে সেই ডিজিএফআই কে ব্যান করে দিলেন না কেন? এটা আপনি সুপ্রিম কমান্ডার করে দিতে পারতেন। ডিজিএফআই কে অবনিশ করে দেন, নতুন এটা বানাইতেন। কিন্তু আপনি সেটা না করে ব্যক্তির প্রতি আপনি আক্রোশ দেখাচ্ছেন, ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছেন, প্রতিষ্ঠানটাকে এখন ক্ষতিগ্রস্ত করতেছেন, ব্যক্তির প্রতি আপনার হিংসা দেখাইতে গিয়ে, আক্রমণ দেখাইতে গিয়ে। কারণ এখন স্বাভাবিকভাবে একটা জিনিস আমি বলি, জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, রাষ্ট্রকে আমি কি বলেছি যে রাষ্ট্রের ভৌগোলিক সীমা নির্দিষ্টকরণ, সুনির্দিষ্টকরণ, প্রতিরক্ষাকরণ, রক্ষাকরণ দায়িত্ব সশস্ত্র বাহিনী। তার ভিতরে একটা জনসংখ্যাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, বহিঃশত্রু আক্রমণ রক্ষা করার দায়িত্ব সশস্ত্র বাহিনী। ওইখানে সরকার প্রতিষ্ঠা করে সরকারকে কাজ করতে দেওয়াটাকে আমরা বলি সার্বভৌমত্ব, সেইটা ব্যাখ্যার দায়িত্ব সশস্ত্র বাহিনী। এখন এই সশস্ত্র বাহিনী যদি আজকে অক্ষম হয় রাষ্ট্রের অখণ্ডতা নিশ্চিত করতে, তাহলে ক্ষতি হবে কার? রাষ্ট্রের। এই রাষ্ট্রের মধ্যে জনগণ যদি নিরাপদ থাকতে না পারে, ক্ষতি হবে কার? রাষ্ট্রের, জনগণের। এই জনগণের উপর শাসন ব্যবস্থা যদি কার্যকর না হয়, রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে? তাহলে আজকে সশস্ত্র বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে সশস্ত্র বাহিনীর কতিপয় অফিসারদেরকে অসম্মানজনক পর্যায়ে নিয়ে গিয়ে বিচারের নামে প্রহসন করা, বিচারের নামে অপমান করা, আপনি তাদেরকে মিডিয়া ট্রায়াল করার নামে, তাদেরকে অপমান করার নামে কি করছেন আপনি? এটা অনেকেই বলতেছে প্রতিষ্ঠানকে যে এই সশস্ত্র বাহিনীকে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন নাই বলে বর্তমান প্রধান উপদেষ্টা তার শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে পারলেন না। কথাটা ডাইরেক্ট আসতে করো, তত্ত্বাবধায়ক সরকারটি দীর্ঘায়িত হতে পারলো না কারণ সশস্ত্র বাহিনী তাকে সমর্থন দেয় নাই, সহযোগিতা করে নাই। কারণ প্রথমের দিকে সেনা প্রধান বলে দিয়েছেন যে 18 মাসের বেশি আমরা পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না, 18 মাসের মধ্যে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন। এই কথাটা সেনাবাহিনী প্রধান অনেক আগে বলছেন। তাহলে সে তো কোনো অন্যায় কিছু করে নাই, সে বলছে 18 মাসের বেশি আমি এই সেনাবাহিনীকে বাইরে রাখতে পারবো না, তাতে আমার রাষ্ট্র রক্ষা করার, অখণ্ডতা রক্ষা করার, ভৌগোলিক সীমা রক্ষা করার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে অক্ষম হয়ে যাব। এটা তার মূল দায়িত্ব, যেটা একদম। নাহলে কালকে গাইবান্ধা আলাদা হয়ে যাবে, কালকে ফেনী আলাদা হয়ে যাবে, চট্টগ্রাম হিলটেস আলাদা হয়ে যাবে, সিলেট করিমগঞ্জ আলাদা হয়ে যাবে। কারণ এখানে তাদের আঞ্চলিক স্বার্থ ওই পক্ষের সঙ্গে অনেক বেশি সহনীয়, সহনশীল। কাজে সেখানে মানুষ দেখবে আজকে আমরা এই পাশে কমলা খেতে পারি না, আখার ওই পাশে কমলা পচতেছে। ফলে আখার লোক কি করবে? আমার তো কমলা খাওয়া দিনে চলে যাবে এই পাশে। এখানে আমাদের বুঝতে হবে জিনিসগুলা, বলেন। কাজে এখানে এই সশস্ত্র বাহিনী, এখন উনি দায়ী করতেছেন সশস্ত্র বাহিনী তাকে সহযোগিতা করে না বলে উনি ক্ষমতায়িত করতে পারেন নাই। ফলে আজকে এই গন্ডগোলে যদি আজকে কোনো কারণে যদি সামরিক বাহিনীর সঙ্গে সরকারের কোনো বিতণ্ডা লাগে বা সামরিক বাহিনী যদি রাষ্ট্র ক্ষমতায় আমাদের হস্তক্ষেপ করতে আসে, তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একদম। বিশৃঙ্খলা সৃষ্টি হলে কাদের ক্ষতি হবে? হয় জামাতের ক্ষতি হবে, নাহলে বিএনপির ক্ষতি হবে। অনেকে জানেন যে আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করার সম্ভাবনা প্রায় অপ্রতিরোধ্য। তার মানে বিএনপিকে যাতে বিএনপি সঙ্গে যদি সেনাবাহিনীর সংঘাত সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ যদি আজকে সামরিক শাসন জারি করা হয়, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, তার মানে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সরাসরি। তাহলে আপনি বিএনপি ক্ষতি করার জন্য এই মামলা পায়তারা গুলা করতেছেন, এবং তাতে যারা ক্ষমতায় যেতে পারবে না তারা এটাকে ইন্ধন যোগাচ্ছে। একদম। এবং তারা চেষ্টা করতেছে এইভাবে একটা আর্মির সঙ্গে একটা বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত তৈরি করে দেওয়া হোক, যাতে মাস্টারমাইন্ড চলুক, তাহলে তো ওই খুচরা দলগুলা বেনিফিট পাবে। বা যে সমস্ত গোষ্ঠী মনে করতেছে তাদের আরো সময় দরকার মানুষ জনগণকে তাদের পক্ষে নিয়ে আসার জন্য, এবং দুইটা বড় শক্তিকে যদি এখানে সংঘাতের মধ্যে ফেলে দেওয়া যায়, বিএনপি কে যদি আর্মির বিরুদ্ধে লাগাই দেওয়া যায় বা আর্মিকে যদি বিএনপির বিরুদ্ধে লাগাই দেওয়া যায়, তাহলে কি হবে? তার মানে আমি যখন খাইতে পারলাম না, তুমিও খাইতে পারবা না। এইরকম মানসিকতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার যেটা করতেছে না, এর গ্যারান্টি কোথায়? এখন তো সাধারণ মানুষ বলতেছে যে এটার পিছনে তত্ত্বাবধায়ক সরকারের সুগভীর ষড়যন্ত্র আছে। এবং যেমন দেখেন, মীর জাফর সে দেওয়ার পক্ষে যায় নাই,
মির্জাফর যদি ভাবতো যে সিরাজউদ্দৌলার পতন হলে পরে তারও পতন হবে, তাহলে কিন্তু সে কাজটা করতো না। সে ভাবছিল সিরাজউদ্দৌলা যখন আমাকে অপমান করছে, আমি ইংরেজকে দিয়ে তাকে অপমান করাবো। তার ওই বুদ্ধি মেধাবীর মধ্যে ছিল না ওটা, তার পুত্র মিলনের মাথায় সেটা ছিল না যে সিরাজউদ্দৌলার পতন হলে বাংলার সার্বভৌমত্বের পতন হবে, আর বাংলার সার্বভৌমত্বের পতন হলে ইংরেজরা আমাকে সেই ক্ষমতা দিবে না। এটা বুঝতে পারে না বলে আমাদেরকে 200 বছর গোলামি করতে হয়েছে। সারা ভারতবর্ষে একটি মাত্র ব্যক্তির গুণের কারণে সারা ভারতবর্ষ 200 বছর ইংরেজি গোলামি করেছে, একমাত্র মির্জাফরের বোকামির জন্য। মির্জাফরই করছে, বিশ্বাস করছে, বড় কথা নয়। সে রাজনৈতিক প্রতিহিংসা চালাতে গিয়েছিল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। সে চেয়েছিল সিরাজউদ্দৌলা আমাকে অপমান করেছে, আমার ছেলের বয়সের লোক, তুই বেটা দেশের নবাব হয়ে গেছ, আর আমি তোর মুরব্বী হয়ে কিছু করতে পারছি না, যে তোকে আমি রাখবো না, তোকে সরাই দেবো। তার এই বোকামির কারণে এই শুধু বাংলা না, বাংলার উড়িষ্যা না, সমগ্র ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত, আমাদের ইতিহাস পরিবর্তন হয়ে গেছে, আমাদের ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই যে আমাদের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। কাজে আজকের দিনেও আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো না, আজকে আমি এই তত্ত্বাবধায়ক সরকার থেকে পুরো দায়ী করব। আপনারা যদি মনে করেন যে আপনি ভাত বাইরে খাওয়াবেন না, কুত্তারা খাওয়াবেন, এই মানসিকতা নিয়ে যদি রাষ্ট্র চালান, তাহলে আপনি তো রাষ্ট্রের বিশ্বাসঘাত হিসেবে আগামীতে পরিচিত হবেন। রাইট। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি মির্জাফরের কথা বলছেন, তাহলে এই সব কিছুর মধ্যে একটা মির্জাফরের একটা চরিত্র দেখতেছেন কিনা আপনি? দেখতে পারেন, কিন্তু পরিষ্কার মির্জাফরের চরিত্র, মির্জাফর তো বিশ্বাসঘাতকতা করে নাই, বিশ্বাসঘাতকতা সিরাজউদ্দৌলার পক্ষ অবলম্বন করে নাই। সে তো আকারে ইঙ্গিতে কথায় বলেছে আমি তোমার সাথে থাকবো না। সে তো কাশিম বাজারে কুটিত করেছে, আমরা পরে নাকি নাটকের কারণে তাকে বলেছি মির্জাফর বিশ্বাসঘাতক এসে, কিন্তু সে তো তার স্ট্র্যাটেজি খেলেছে। সে বলেছে আমি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করবো না, তুমি করো। এখন যেমন বলতে সবার সশস্ত্র বাহিনীকে বলতেছে যে আমি তোমাদের বিচার করবো কোর্টে নিয়ে, তুমি ভালো থাকো মন থাকো জানার দরকার নাই, কিন্তু আমি বিচার করতে জনগণের কথা দিয়েছি, আমি বিচার করব। বিচার করাতে গিয়ে তুমি তো কি করছো? তুমি তো ওই মির্জাফরের রোলটাই প্লে করতেছো। তুমি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তুমি আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির মধ্যে ফেলে দিচ্ছ। আজকে ওয়াকার তো সিরাজউদ্দৌলা না, সিরাজউদ্দৌলা ধ্বংস তো করে নাই। আজকে তুমি ওয়াকারকে ধ্বংস করতেছো না, তো তুমি ধ্বংস করতেছো সেনাবাহিনীর কমান্ডটাকে, কমান্ড চ্যানেলটাকে। তো ওয়াকার তো, আমি তো ওয়াকারের পক্ষে যাওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমি তো সেনাবাহিনীর পক্ষে থাকবো, কারণ আমি আমার বাংলাদেশে একটা শক্তিশালী সার্বভৌম সেনাবাহিনী চাই, যেখানে সকল দেশপ্রেমিকরা চাকরি করে, বেতনে চাকরি করে না, ভাতার জন্য চাকরি করে না, তারা দেশের কারণে চাকরি করে। আমি ওরকম ওই সেনাবাহিনী যখন দুর্নীতি করেছে, আমি কিন্তু প্রতিবাদ করেছি। আমি কিন্তু টেলিভিশনে বলেছি এই সেনাবাহিনী দুর্নীতিবাজ হয়ে গেছে, অফিসার আমার কেঁপে গেছে। কিন্তু আজকে আমি তো বলছি যে সেই দুর্নীতি থেকে আজকে আমি সেনাবাহিনী মুক্ত করে নিয়ে আসতে পারছি। এই সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে যায় নাই, দুর্নীতিবাজের পক্ষে যায় নাই। তারা প্রমাণ করেছে 5ই আগস্টের সময় যে তারা দুর্নীতির সঙ্গে নাই। তা আমি এই সেনাবাহিনীকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু সেনাবাহিনী কি তার ভূমিকা যথাযথভাবে পালন করলো 5 তারিখের পর থেকে? 5 তারিখের পর থেকে তো পালন করেছে, কিন্তু 8 তারিখের পর থেকে পালন করতে পারে নাই। 5 তারিখে তো সে 3টে কাজ সূক্ষ্ম করেছে, অত্যন্ত দক্ষতার সঙ্গে। এবং কি বলে, প্রথম কথা, সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করছে। সে তো প্রধানমন্ত্রী গায়ে আঘাত দিতে দেয় নাই, সে প্রধানমন্ত্রীকে তো রক্ষা করেছে, তাকে স্থানান্তর করতে সাহায্য করেছে। পারতেন, সে রাষ্ট্রপতিকে তো ধ্বংস হতে দেয় নাই। আমার রাষ্ট্রপতি যে সিম্বল অফ দি ইউনিটি কান্ট্রি, এটা তো সে রক্ষা করেছে। তৃতীয়ত, পরবর্তী সরকার গঠন করা পর্যন্ত সে তো জাতিকে ধৈর্য ধরায় রেখেছে। 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট যে কোনো লোক ঘোষণা করতে পারতো আমি সরকার, একদম। কিন্তু সেটা তো সে ঠেকাইয়া 8ই আগস্ট সে ওই সাজিবের কথা পাথর চাপা দিয়েও সে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে, বসিয়ে দিয়েছে। এবং সে সরকারের পিছনে এতদিন পর্যন্ত কাজ করে আইন শৃঙ্খলা করে আসতেছে। ভালো হোক মন্দ হোক, এখন পর্যন্ত সরকারকে টিকায় রাখছে।
এখন পর্যন্ত কোন উপদেষ্টাদের গায়ে একটা ফুলের টুকরো পড়ে নাই। একদম একদম। একটা প্রশ্ন করে শেষ করি, তো এই যে সেনাবাহিনী নিয়ে একটা ষড়যন্ত্র বা সেনাবাহিনীকে ডেস্ট্রয় করার একটা চেষ্টা, এটা সেনাবাহিনীর ভিতরে কি প্রভাব ফেলবে আপনার কাছে কি মনে হয় একজন সাবেক সামরিক? আমি একজন অফিসার হিসেবে যেটা মনে করি, আমার যেটা ফিলিংস, আমি যেটা বুঝি, আমার মনে হয় সেনাবাহিনীর 99% অফিসার কর্মকর্তাদের মধ্যে সেই ফিলিংসটা আছে। তারা এখন জানে মীর জাফরের ভুলটা কোথায়, তারা জানে মীর জাফর কিভাবে সেনাবাহিনীকে ভুল পথে পরিচালিত করেছিল। আজকে সেনাবাহিনী জানে তাদের কর্তব্য কি, দায়িত্ব কি। এই সেনাবাহিনী অনেক বেশি চৌকস। আজকের অফিসাররা, আজকের সৈনিকরা সবার হাতে স্মার্টফোন আছে, সবাই পৃথিবীটাকে চিনে, কাজে এটাতে কোনো রাজনৈতিক প্রভাব ফেলবে না। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই সেনাবাহিনীতে আছে কুন্দল লাগে বিচারের নামে 3 মাসের মধ্যে যে হচ্ছে, তাতে আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে সেনাবাহিনীর ক্ষতি করতে গিয়ে আমরা না আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে ফেলি, আমরা না আমাদের দেশের অখণ্ডতা নষ্ট করে ফেলি, আমরা না আমাদের চেষ্টাই তো চলছে মনে হচ্ছে। সে চেষ্টা তো ওইভাবে হচ্ছে না, অর্থাৎ আমি খাইতে পারলাম না, তোরে খাইতে দিব না। আচ্ছা, এই সংঘাতের মধ্যে পড়ে আমরা একে অন্যকে দুর্বল করছি, আমরা একজনকে দুর্বল করতে গিয়ে নিজে দুর্বল হচ্ছি। এখানে আমি বিএনপিকে সামনে আসতে দিব না, এই জন্য আমি সকল পদগুলো বন্ধ করার চেষ্টা করছি। তারেক রহমানকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দিব না, এতে যে বলে আসো। এই যে মানসিকতাটা, এই মানসিকতা যে রাজনৈতিক দলগুলো পোষণ করতেছে, তারাই এটার মধ্যে ইন্ধন যোগাচ্ছে, তারাই অবচেতন মনে মীর জাফরের রোলে চলে যাচ্ছে। খুবই পরিষ্কার। কাজে আমি মনে করি এখানে আমাদের স্পষ্ট করে বলতে হবে আমরা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন হতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তারা বিচার করবে। এখন তো আমি দাবি করব, করতে বাধ্য হব, সকল বিচার কার্যক্রম বন্ধ করে একমাত্র শেখ হাসিনা বিচার করা। কারণ শেখ হাসিনা সুপ্রিম কমান্ড ছিল, শেখ হাসিনা রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি ছিল, শেখ হাসিনা সেদিন যা বলছে যেভাবে বলছে সে বলছে। শেখ হাসিনার বিচার করা হোক, আজ থেকে শেখ হাসিনার নামে আলাদা কোর্ট করা হোক, সেখানে বিচার করা হোক, সে বিচার করে 7 দিনের মধ্যে বিচার সমাপ্ত করা হোক। সে বিচার বৈধ অবৈধ দেখার দরকার নাই, সেই বিচার করে ব্যবস্থা নেওয়া হোক, আর বাকি সব বিচার বন্ধ করে দেওয়া হোক। বিচারের নামে প্রহসন চলছে, বিচারের নামে বাণিজ্য চলছে, বিচারের নামে রাজনীতি বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হচ্ছে, বিচারের নামে অনেকে ক্ষমতা ব্যবহার করছে, ক্ষমতা আহরণ করার চেষ্টা করছে। কাজে এটাকে আমি বন্ধ করতে বলবো, আপনার মাধ্যমে জাতির কাছে অনুরোধ করব, বিচারের নামে প্রহসন হচ্ছে, এই বিচার ব্যবস্থা বন্ধ করে দিয়ে এরা মিডিয়া ট্রায়াল করতেছে। এখানে প্রসিকিউটররা মিডিয়াতে কথা বলে, এই মিডিয়াতে কথা বলা অবিলম্বে বন্ধ করতে হবে। এটা সুষ্ঠু বিচার, ন্যায় বিচারের পরিপন্থী। একদম। আপনি বিচার আদালতের বাইরে বক্তব্য দিতে পারেন না, লিখতে পারেন না, কথা বলতে পারেন না। ফিউচারে আদালত কি সিদ্ধান্ত নেবে, আগামীকাল কি করবে, চার্জশিট আগামীকাল আসবে না পরশু আসবে, এই কথা আগাম প্রচার করা অবৈধ, এটা করা যায় না। কাজে এগুলা বন্ধ করতে হবে, খুবই পরিষ্কার। কাজে আমাদেরকে নির্বাচন দিয়ে আগাইতে হবে। একদম, একেবারে আমরা এই জায়গাতেই আসছি। নির্বাচন নির্বাচন নির্বাচন, গত 14 মাস ধরে নির্বাচন নিয়ে নানা কথা আমরা শুনছি। আমরা দেখলাম যে গত 3 মাস আগে যখন প্রধান উপদেষ্টা লন্ডনে গেলেন, তিনি সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করলেন। তারপর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা নিয়েও নানা শঙ্কা দেখা যাচ্ছে এবং সরকারের বিভিন্ন কথা বলতেছেন। অনেকেই বলছেন জামাত ইসলামী সরকারের পার্ট, তারা তো পিআর পদ্ধতি বইলা নির্বাচনকে ডিলে করার চেষ্টা করতেছে, তারা সমমনা দলগুলোকে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করাচ্ছে, আরও নানা ইস্যু তুলছে। কিন্তু নির্বাচনটা কি আদৌ হবে আপনার কাছে মনে হয়? হলে আসলে সেটা কোন দিকে যাচ্ছে, নাকি গণভোট দিয়ে একটা কেওয়াস তৈরি করে তারপরে সবকিছু স্টপ করে ক্ষমতা দীর্ঘায়িত করা? আমি এখানে আপনাকে এই প্রশ্নের উত্তরটা 2 ভাগে দেব প্লিজ। জামাত পিআর পদ্ধতি চাচ্ছে, এটা জামাত চাইতেই পারে, দাবি করাটা কোনো কাজে বাধা নয়। রাইট। তারা মনে করে পিআর পদ্ধতি হওয়া দরকার, আমিও মনে করি হয়তো পিআর পদ্ধতি হইলেও ভালো হবে, এটা যার যার মতামত। আবার আপনি মনে করতেন না পিআর পদ্ধতি হবে না, এটা ডিসিশন তো আমরা মেকার না, ডিসিশন মেকার যারা করবে তারা দেখবে। এটাতে পিআর দাবি করার মধ্যে কোনো অশুভ উদ্দেশ্য আমি দেখি না, খারাপ উদ্দেশ্য দেখি না। আবার এনসিপি বলেছে যে আমরা ওই শাপলা মার্কা যদি না পাই তাহলে আমরা নির্বাচনে যাব না, বা ওই জুলাই
সনদ যদি না হয় তাহলে আমরা যাবো না, তারাও দাবি করতে পারে। আর তাদেরই দাবির পিছনে তাদের জেনুইন গ্রাউন্ড আছে। অনেক রাজনৈতিক দল এখানে নির্বাচন কমিশনার কেন উদারতা দেখাতে পারলেন না? যে বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল হলো আজকে নির্বাচন কমিশন, যে বৈষম্য ছাত্র আন্দোলনের আজকের ফসল হইল নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত, এনসিপি। যে বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল হলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। তাহলে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল এনসিপি কেন জাতীয় সনদ পাইতে পারবে না? এটাও তো বৈষম্য আন্দোলনের ফসল হিসাবে তাকে বিশেষভাবে দিতে পারতেন। তাকে কেন প্রথমে তাদের নিবন্ধন প্রত্যাখ্যান করা হলো? এটা তো অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। নির্বাচন কমিশনের অপরাধ, মানে অমার্জনীয় অপরাধ হয়েছে। কারণ আপনি একটি রাজনৈতিক দল যে শক্তি হয়েছে একটি উত্থানের মাধ্যমে, যার মাধ্যমে আপনাদের আজকে অস্তিত্ব, তাকে আপনি নিবন্ধন দিতে অস্বীকার করলেন। কি বিধি দেখাচ্ছেন? কোন বিধিতে আপনি টাইমার চিফ ইলেকশন কমিশনার হয়েছেন বলেন? তাই তো দাসত্বের লক্ষণ। তাই তো বাংলাদেশের বা এশিয়ার কোন দেশের অংশ না। এটা ইউরোপিয়ান গুলামি করছে 200 বছর, তাদের দোষ। আপনি সাথে প্যান্ট শার্ট পরে টাই পরে ঘুরে বেড়ান। আপনি দাসত্ব মনোভাব দেখাইয়া আপনি এই ছেলেদেরকে কেন অপমান করলেন? কেন এনসিপি কে আপনি অপমান করলেন? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কেন যেদিন এনসিপি তারা দল গঠন করছে বলে ঘোষণা দিয়েছে, তাৎক্ষণিকভাবে তাকে আপনি চার দাওয়াত দিয়ে কোনো অভিনন্দন জানালেন না? কেন তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানালেন না যে নতুন রাজনৈতিক আসছে, বন্দোবস্ত আসছে, আমাদের স্বাগত জানাই? কেন সেদিন তার হাতে নিবন্ধনটা আপনি অভিষেককে দিয়ে দিলেন না? কেন সঙ্গে সঙ্গে মার্কাটা কেন দিয়ে দিলেন না? তারা শাপলা চেয়েছিল, কি হয়েছে? বাংলাদেশ চাইতো 5ই আগস্ট, কি করতেন আপনি? রাইট। তারা 5ই আগস্টে বলতো বাংলাদেশটা আমার। আপনি কোন বাপের বেটা ছিল তাদেরকে না করার? হ্যাঁ, আসলে কোন বাপের বেটা বলেন? এই এনসিবির ছেলেরা যদি 5ই আগস্ট বলতো এই বাংলাদেশ আমার, বাংলাদেশে কোন বাপের বেটা ছিল তাদেরকে না করার? এই এনসিবি কে কেন আপনি অপমান করলেন? কেন তাদেরকে এই জায়গায় নিয়ে গেলেন? আমার দাবি থাকবে অনতি বিলম্বে এনসিবি কে ডেকে আইনা সরি বলে আপনি তাদেরকে এই শাপলা ছনদটা দিয়ে দেন, শাপলার প্রতীকটা দিয়ে দেন, অবিলম্বে দিয়ে দেন। আমি অনুরোধ করবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, নির্বাচনের স্বার্থে। কিন্তু এই যে মনে করেন শাপলা প্রতীক তারা চাইলো পাইলো না, এটা নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে। এরই মধ্যে এনসিপির নেতারা বলছে বিএনপির দানের শীষ বাতিল করতে হবে। এখন তো অনেক কিছু বলবে, ওটা না পেলে বলবে ওসবে কি আছে? তারা বিএনপিকে বাতিল করতে বলবে, জামাতকে বাতিল করতে বলবে। তারা পারবে তো করাইতে বাতিল, তারা তো বাতিল করাইতে পারবে, নাহলে গৃহযুদ্ধ বাঁধবে। তাদের কথা কেন মানবেন না? 5ই আগস্ট কেন বললেন না বাবা তোরা কেউ না, আমরা আছি? সেদিন আপনার সাহস ছিল না বলার? জামাতের সাহস ছিল না? আজকে তারা যদি বলে বিএনপিকে এই নিষিদ্ধ করেন, জামাতকে নিষিদ্ধ করেন, তারা বলতে পারে। অস্বাভাবিক কিছু কাজে ওরা ওদেরকে এই জায়গায় নিয়ে গেলেন কেন? ওরা তো হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারছে। হাসিনা তো অনেক ক্ষমতাশালী ছিল, তাহলে আমাকেও তো পদত্যাগ করতে বাধ্য করতে পারে। কাজে আপনি ওইদিকে যাচ্ছেন কেন? ওই পথে হাঁটতেছেন কেন? আপনি এই সংঘার দিকে যাচ্ছেন কেন? আপনি ছেলেদেরকে সাপ্লাই দিয়ে দিলে আপনি কি মহামত শুদ্ধ হয়ে যাবে একেবারে। কাজে আপনি কেন একদমই করতেছেন? নির্বাচন কমিশনের এই অবস্থানটাকে আমি ভালোভাবে দেখি না। কিন্তু তারপরে উনি নির্বাচনের ব্যাপারে একটা কথা বলছেন, আজকে ঘোষণা করেছেন যে কোথাও ভোট কেন্দ্র গন্ডগোল হলে বাতিল করে দিবে। আরে ইডিয়েট, তারা গন্ডগোল সবাই করবে, যারাই হারবে তারাই গন্ডগোল করবে, গন্ডগোল করে বাতিল করে দিবে। ওর তো বিচার করা উচিত এই বক্তব্য দেওয়ার জন্য। ওরা এখনই ডাকেন না, শোকজ করা উচিত। এই বক্তব্য কেন দিবে না? নির্বাচন বাতিল করতে পারবি না, নির্বাচন করাইতে হবে। নির্বাচন তোমাকে করাইতে হবে, বাতিল কোন সমস্যার সমাধান না। তুমি আইনের শাসনের ইতিহাস দেখাবা, আইনের শাসনের ভয় দেখাচ্ছে তো আইনের শাসন তুমি নির্বাচন করাইতে হবে। করানোর জন্য যা দরকার তুমি তাই করবা। নির্বাচন বাতিল করার ক্ষমতা অনতিবিলম্বে নির্বাচন কমিশনের কাছ থেকে কেড়ে নিতে হবে। নির্বাচন বাতিল করতে পারবে না। এখন আসেন নির্বাচন হবে কি হবে না। জি দেখেন, এখানে দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করে নির্বাচন হবে কি হবে না। আমাদেরকে 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি জানেন আমার হাইকোর্ট সাহেবরা 2 মাসের ছুটিতে গেছেন। ওনারা আরাম আয়াসে আছেন। জাতি কোথায় আছে, কি প্রয়োজন আছে, জাতির এখন আর্জেন্সি কি, এইটা নিয়ে ওনাদের মাথা ব্যথা নেই। বড় বড় ব্যারিস্টার সাহেবরা যা কামাইছেন গত 1 বছরে, তারা এখন বিদেশের ছেলে মেয়ের বাড়িতে এখন সব বেড়াতে যাচ্ছেন।
যাদের সবার এখন ছেলে মেয়ে বিদেশ থাকে, এখন টাকা পয়সার অভাব হয় না, এখন তাদের ছেলে মেয়েরা সব বিদেশ থাকে, সব বিদেশে গিয়ে কোটি কোটি টাকা কামাই ফেলছে। ভাই আমাদের ছেলে মেয়ে তো বিদেশে থাকছে, চাকরি করছে, ওই বাবার টিকিটের টাকা তো পাঠাতে পারে নাই, টাকা তো আমাকে দিয়ে যেতে হয়েছে। তার আপনারা এখন বিচারপতি হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার ছেলে মেয়ে একেবারে বিদেশ থেকে অস্ট্রেলিয়া টাকা পাঠায় দেয়। হ্যাঁ, ওরা কিভাবে থাকে আমরা জানি না, ওরা কত টাকা কামাই করে আমরা জানি না। আপনারা চলে যাচ্ছেন বিদেশে এখন ছুটি কাটাতে, আর 2 মাস দেশে কি হচ্ছে, মানুষের মামলা মোকদ্দমা হয়রানি কি হচ্ছে, কত কেস পেন্ডিং করে আছে, ট্যাক্সের কেস, ভ্যাটের কেস, বিভিন্ন জমি দখল করার কেস, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড রহিত করার কেস, আপনাদের কোনো খোঁজ খবর নাই। আপনি 2 মাস ছুটি কাটাতে গেছেন। আমি অনুরোধ করব প্রধান বিচারপতিকে আগামী বছর থেকে দয়া করে ছুটিটা কমায়া বড় 7 দিন আনেন। এই 2 মাস এই অবসরকালীন ছুটি, শরৎকালীন ছুটি, এই পূজার ছুটি টুটি বাংলাদেশে এগুলো বন্ধ করতে হবে, এটা আমার অনুরোধ থাকবে। 18 তারিখে কোর্ট খোলার পরে আপনি তারিখ রেখেছেন, তত্ত্বাবধায়ক সরকারের রায়টা দিবেন। এই 18 তারিখে যদি শুনানি শুরু করেন, 18, 19, 20, 25 যাই হোক আপনি তো দিবেন। যদি তত্ত্বাবধায়ক সরকারের রায়টা বহাল রাখেন, যদি বহাল না রাখেন তাহলে বুঝে দেব নির্বাচন হবে না। যদি এই তত্ত্বাবধায়ক সরকারটা বহাল রাখা না হয় তাহলে বোঝা যাবে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আগেই বলে দিয়েছে তাদের মেয়াদের কোনো সময়সীমা নাই। অন্তর্বর্তীকালীন সরকার নরমাল সরকার, চলমান সরকার। অন্তর্বর্তীকালীন অন্য সরকারে 5 বছর ম্যান্ডেট থাকে, এরা 5 বছরের কমও থাকতে পারে, 5 বছরের বেশিও থাকতে পারে। এবং আকার ইঙ্গিতে প্রধান উপদেষ্টা বলেছেন আমরা 30 বছর থাকতে পারি, 40 বছর থাকতে পারি, কারণ আইনে কোনো বাধা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের ডিউরেশন নিয়ে কোনো বাধা নেই। তারপরে এটা পরিষ্কার বাধা কখন তৈরি হবে। উনি বলেছেন, উনি একটা ইন্ডিকেশন দিয়েছেন যে আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে ইলেকশন করাইয়া আমি চলে যাব। অন্তর্বর্তীকালীন সরকার উনি বলছেন নির্বাচন দিয়ে চলে যাব। নির্বাচন করানোর দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের না, এটা উনি আগে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচন করানো না, কিন্তু সেই নির্বাচন উনি দিয়ে কোথায় চলে যাবেন, কার কাছে ক্ষমতা দেবেন, তার নির্বাচন হইতে হবে। তাহলে এইটার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে নাই, সংবিধানে নাই। এটাকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে রুলিং দিয়া আনতে হবে। হাইকোর্ট ইতিমধ্যে এটা পূর্ণ বল করে ফেলেছে। তারপরে আপনি আপিল সময় টাইম গেইন করার জন্য আপিল করেছেন, আপিল গেইন করে 3 মাস গেইন করেছেন টাইম। কারণ 3 মাস গেইন করেছেন কেন? এই জন্য যে এই রায়টা যেদিন হয়ে যাবে তার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কেন এটা বুঝতে হবে কেন? কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ 30 বছর থাকতে পারে, কিন্তু আপনি মেয়াদটাকে ছোট করে দিয়েছেন অলরেডি। আপনি বলছেন ফেব্রুয়ারির মধ্যে আপনি নির্বাচনটা দিয়ে দেন। তার মানে আপনি কমিট করে দিয়েছেন যে আপনি ফেব্রুয়ারি পরে থাকবেন না, এটা বলে দিয়েছেন। তার মানে এই অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি পরে থাকতেছে না, অর্থাৎ মেয়াদটা আপনি নির্ধারণ করে দিয়েছেন। আমার তো সন্দেহ এই জায়গায় যে ওই যে থাকতেছে না, কিন্তু উনি তো মেয়াদটা নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। অর্থাৎ 30 বছরের মেয়াদ উনি জানেন না, উনি অপশন কত নিয়ে নিয়েছেন যে আমি মেয়াদ নির্ধারণ করে দিলাম ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি ক্ষমতা ছেড়ে দেবো। তার মানে ফেব্রুয়ারির রোজার আগে 14 ফেব্রুয়ারির মধ্যে উনি ক্ষমতা ছেড়ে দেবেন। তাহলে 14 ফেব্রুয়ারি আগে যদি রায় হয়ে যায় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। এখন যদি 30 অক্টোবরেও যদি রায়টা হয় তাহলে 30 জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতেও পারবেন না, 90 দিন থাকে না। কাজে নির্বাচন হওয়ার পরে আপনি ক্ষমতা হস্তান্তরের কিছু সময় লাগবে। ফলে আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো জানুয়ারিতে চলে আসতে পারে লাস্টের দিকে, যদি 30 অক্টোবরের মধ্যে। তার মানে কি আপনি মনে করতেছেন এই সরকারের অধীনে নির্বাচন হবে? এই সরকার কোথায় হলো? তত্ত্বাবধায়ক সরকার অধীন হবে। এই 30 তারিখের মধ্যে যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় তত্ত্বাবধায়ক সরকার বহাল, তাহলে অবশ্যই আগামী জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। ফেব্রুয়ারি না, জানুয়ারি মাসের মধ্যে হবে। নতুন সরকার দায়িত্ব নেবে, দিতে বাধ্য। কারণ আইনে তো সংবিধানটা পুনরুজ্জীবিত হওয়ার মানে হলো শেষ 3 মাসের মধ্যে নির্বাচন নেবে, আর পরবর্তী 3 মাস করতে গেলে নেসেসারি ডক্ট্রিন লাগবে। তাহলে আমার মারামারি কাটাকাটি আর্মি টার্মি গন্ডগোল লাগাইতে হবে, এই সমস্ত পায়তারা হচ্ছে। কাজে আমি মনে করি যদি আমাকে অপেক্ষা করতে হবে 30 অক্টোবর পর্যন্ত, সুপ্রিম কোর্ট সাহেব ছুটিতে আসার পরে ছুটির বোর্ডে কি করেন, কি রায় দেন, তারপরে বুঝতে পারবো। যদি
তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ মহলে রায় দেন, তাহলে আমি মনে করি যেদিন রায় দিবে তার 90 দিনের মধ্যে নির্বাচন হতেই হবে, বাধ্যতামূলক। কাজেই নির্বাচন নিয়ে আশাবাদী, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচন একমাত্র যদি না তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল করা হয়, যদি করা হয় তাহলে 90 দিনের নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই। আর যদি না করে তাহলে নির্বাচন ইহকালে হবে কিনা আমি জানি না। অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আখতার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন দেখবেন এবং আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে শুভেচ্ছা এবং নিশ্চয়ই আপনারা দেশবার্তা টকশোটি টকশোতে কমেন্ট করে লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আগামীকাল আবার নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।